ভোটে গরম বাংলা, যত 21-এর ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ভোটের বাংলায় টক্কর বিজেপি তৃণমূলের, বিশেষ করে বাজি মারতে বিজেপির জব্বর চাল। জানুয়ারিতেই শরণার্থীদের নাগরিকত্ব ঘোষণা করলেন কৈলাস বিজয়বর্গীয়। আর নয় অন্যায় ঘিরে বারাবণীতে গুলি বোমা, আর নয় অন্যায় ঘিরে উত্তপ্ত কামালগাজী, সিতাই, দত্তপুকুর। শুভেন্দু বিজেপিতেই, বার্তা দিলীপের, ইঙ্গিত মুকুলের। বেসুরো অতীন, রাজীব মারমুখী সাধন, বেসুরো অতীন রাজীব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস সমর্থক রাহুল চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিজেপি নেতা প্রণয় রায় এবং বিজেপি নেতা ইন্দ্রনীল খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। একবার দেখে নেওয়া যাক মতুয়া ভোট, বড় টার্গেট যে কোনো রাজনৈতিক দলের, আর নজরে সেই মতুয়া ভোট। ইতিমধ্যে মতুয়াদের মধ্যে নাকি একটা ক্ষোভ তৈরি হয়েছে, এখনো পর্যন্ত কেন নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলো না মোদী সরকারের পক্ষ থেকে। আর সেই দিকেই লক্ষ্য রেখে কি কৈলাস বিজয়বর্গীয় আজকে দাবি জানালেন জানুয়ারি মাস থেকেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। একদিকে উন্নয়ন, আরেকদিকে বিজেপির এই ঘোষণা, চলছে জোর টক্কর। রাজ্যে নির্বাচনী হওয়া, পাখির চোখ মতুয়া। নাগরিকত্ব আইন এখনো রাজ্যে কার্যকর না হওয়ায় মতুয়াদের একাংশের মনে ক্ষোভ, যা ঘিরে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই প্রেক্ষাপটে এবার রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শনিবার দাবি করেন জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। वे सब शरणार्थी जो पड़ोसी देशों से आए हैं, उन्हें नागरिकता नहीं मिली है, हम उनको नागरिकता देंगे और सामान्यतः ऐसा लगता है कि जनवरी से प्रोसेस प्रारंभ हो जाएगा। তাদের ভোটার কার্ড আছে, ভোট অধিকার আছে, রেশন কার্ড আছে। এখন যদি সেই সমাজকে, সেই মতুয়া সমাজকে নাগরিকত্ব দেওয়া হয়, তার মানে এটা প্রমাণ হবে যে আগের দিনে ভারতবর্ষের নাগরিক ছিলেন না। তাহলে তারা যে ভোট দিয়ে যে জনপ্রতিনিধি করেছিল, সেই জনপ্রতিনিধিগুলো তাহলে তামাদি হয়ে গেল। পশ্চিমবঙ্গে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। রাজ্যের প্রায় 40টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। একসময় এই মতুয়া ভোট ব্যাংকের ভরসায় একের পর এক নির্বাচনে তৃণমূলের হাসি চওড়া হয়েছে। 2019 সালের লোকসভা ভোটে সেই মতুয়ারাই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। বনগা, রানাঘাটের মতো মতুয়া প্রধান আসন যায় বিজেপির ঝুলিতে। মতুয়াদের মন পেতে তাদের দীর্ঘদিনের নাগরিকত্বের দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয় বিজেপি। মোদী সরকার সেই মতো নাগরিকত্ব সংশোধনী আইনও তৈরি করেছে। পাল্টা বসে নেই তৃণমূলও। মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে তার জন্য 10 কোটি টাকা মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। আবার নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ গত মাসে রাজ্যে এসে নিউটাউনে উদ্বাস্তু মতুয়া পরিবারের বাড়িতে গিয়ে লাঞ্চ সারেন। এই প্রেক্ষাপটে কৈলাস বিজয়বর্গীয়র দাবি জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু। নিউজ 18 বাংলা। রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় কটাক্ষ করেছেন যে কৈলাস নাগরিকত্ব দেওয়ার কে? সবাই নাগরিক এ রাজ্যে। ও নাগরিকত্ব দেবার কে? আমি তো শুনিনি পশ্চিমবঙ্গ নাগরিকত্ব দেবার মালিক, অথবা ন্যাশনাল লেভেলেও। নাগরিকত্ব দিতে গেলে রাজ্য সরকারের সাথে নাগরিকত্ব তো দিয়ে দিয়ে প্রায় শেষ হয়ে গেছে, এখন আর নতুন করে দেবার কি আছে? নাগরিকত্ব দিতে গেলে কেন্দ্র রাজ্য সরকারের সাথে কথা বলুক, আলোচনা করে রাজ্য সরকারের হাত দিয়ে দিন। আমি প্রণয় রায়ের কাছে যাব। 18টা আসন পেয়েছেন আপনারা 2019-এর লোকসভা ভোটে, তার মধ্যে মতুয়া ভোটও তো ছিল, ফ্যাক্টর ছিল। সেই মতুয়ারা ভোট দিয়েছেন, নাগরিক নয় যারা তারা ভোট দিলেন, আর আপনারা ভোট নিলেন। তৃণমূল কংগ্রেসও অভিযোগ করছে আপনারা সেই ভোটে জিতলেন। দেখুন, আসলে তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হয়তো ভাবতে পারে না। তারা সবসময় এটাকে পাকিস্তান বা পশ্চিম বাংলাদেশ তৈরি করার কথা ভাবে। আমাদের দেশের যে সংবিধান, সেখানে যে আইন আছে নাগরিকত্ব, সিটিজেনশিপ অ্যাক্ট, সেই সিটিজেনশিপ অ্যাক্টটা অ্যামেন্ড হয়েছে। সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, সেই দেশের যারা উদ্বাস্তু এদেশে এসছেন, তাদেরকে বাই অ্যাপ্লিকেশন সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এখন এই প্রসেসটা গত এপ্রিলেই চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য, লকডাউনের জন্য সেটা হয়নি।
জানুয়ারি থেকে একটা জাস্ট বাই অ্যাপ্লিকেশনের বেসিসে সেই নাগরিকত্ব দেওয়া হবে। এই যে সুব্রত মুখার্জির মতো মন্ত্রীরা বলেন, কল্যাণ ব্যানার্জির মতো মন্ত্রীরা এমপিরা বলেন, আসলে কল্যাণ ব্যানার্জি যে বছর ল পাস করেছিলেন সে বছর তো টুকে পাস করেছিলেন, মনে হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা ওনার সিলেবাসে ছিল না। ওই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, এখানে আইন কতটা না রাজনীতি বেশি, কোনটা? রাজনীতির কোনো প্রশ্ন নেই। দীর্ঘদিন ধরে শরণার্থী হয়ে যারা ভারতবর্ষে এসছে, ওই যারা বলছেন ভোটার কার্ড, যারা বলছেন আধার কার্ড, তো তারা বলুক না যে ভারতবর্ষের যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সিটিজেনশিপ অ্যাক্টে কোথায় বলা আছে যে ভোটার কার্ড থাকলে সে নাগরিকত্ব পাবে? 4টে ক্লজ আছে, জন্মসূত্রে, পারিবারিক সূত্রে, বাই অ্যাপ্লিকেশন। ওই অ্যামেন্ড করে তো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। কুণাল ঘোষের কাছে যাবো, আসবো প্রণয়দা, কুণাল ঘোষের কাছে যাবো। এইখানে বিষয় যে এখানে মতুয়া ভোটটা খুব গুরুত্বপূর্ণ। এই মতুয়া ভোট প্রায়, মতুয়ারা দাবি করেন প্রায় 2 কোটি ভোটার রয়েছেন তাদের। এই 2 কোটি ভোটার যতই উন্নয়ন পর্ষদ করুন, যতই কিছু করুন না কেন, নাগরিকত্ব পাবেন। আমার এখানে একটা কথা হচ্ছে, বিজেপি ব্যাপারটা একটা ভুয়ো খবরের কারখানায় গিয়ে দাঁড়াচ্ছে, মানুষকে একটা ভুল ইমপ্রেশন দিয়ে রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে দুটো বিষয় যদি ছোট্ট করে একটু জানা যায়, যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাড়তি কোন কাগজটা রয়েছে যেটা দেখলে মনে হবে যে উনি নাগরিক আর আমরা নাগরিক নয়। অর্থাৎ এইটা আইনের, সংবিধানের কত ধারা ইত্যাদি, এটা তো একটা দিক। পাশাপাশি রয়েছে যে একটা ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে তার ভোটার কার্ড, তার প্যান কার্ড, তার আধার কার্ড, তার অমুক কার্ড, তার তার সচিত্র ভোটার পরিচয়পত্র, ভোটটাও দিলেন, ভোটার লিস্ট, তার উপর দাঁড়িয়ে যে ভোটটা হলো তাতে 300-র বেশি আসন পেয়ে বিজেপি বলল আমরা নির্বাচিত হয়েছি। এখন বলছে ভোটার নয়, নাগরিক নয়। তাহলে কাদের ভোটে নির্বাচিত সরকার? তাহলে একেবারে নতুন করে আপনার নাগরিকত্বটা শেষ করে তার ভোট করুন, এটা কি কোনো কাজের কথা হলো নাকি? ফলে মানুষ যারা ইতিমধ্যেই রয়েছেন নাগরিক, না কেন্দ্রে সরকার ক্ষমতায় এসেছে, কেন্দ্রে সরকার ক্ষমতায় এসেছে, এখন যদি বলি যে এখন টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, টার্গেট ছিল ত্রিপুরা, সেই কারণে এখন সিএএ, সেই কারণেই তো বলা হচ্ছে যে এটা রাজনৈতিক বিষয়। তার কারণ হচ্ছে যে রাজনৈতিক বিষয়, যে কারণ টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, টার্গেট হচ্ছে অসম। 18 বছর বয়সের নিচে যারা আছে ভারতবর্ষে, তারা ভারতবর্ষের নাগরিক না তো? আপনারা যে আলোচনাটা করছেন যে ভোটার কার্ডে যার নাম আছে, যে ভোট দিয়েছে সে নাগরিক। আমাদের দেশে 18 বছর বয়সের নিচে যারা বাস করে তাদের তো নিশ্চয়ই ভোটার কার্ডে নাম নেই। তাহলে এই নীতি অনুযায়ী তারা নাগরিক, তার আধার কার্ড রয়েছে, তার আধার কার্ড রয়েছে, পরিচয়পত্র রয়েছে। আধার কার্ড এমন আইন করছেন যে যারা নাগরিক নয় তাদের আধার কার্ড দিচ্ছেন, এ কি অবান্তর কথা। যারা দেশে, আবার আপনি অসংসদীয় শব্দ ব্যবহার করছেন, ফালতু কথা। আরে মশাই, শব্দগুলো, বাংলা শব্দগুলো ব্যবহার করুন, বাংলা শব্দগুলো ঠিকঠাক ব্যবহার করুন। যারা যারা নাগরিক নয় আপনি তাদেরকে আধার কার্ড দিচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। প্রধানমন্ত্রীর কাছে বাড়তি কোন কাগজ আছে যা দেখে তিনি প্রমাণ করেন তিনি হচ্ছেন নাগরিক আর বাকিরা হচ্ছেন নাগরিক? আপনারা ধর্মের ভিত্তিতে ভাগ করার জন্য এই নাগরিক এবং নাগরিক নয় এই নাটকটা তৈরি করছেন, সম্পূর্ণভাবে সেটা করছেন। যারা নাগরিক, আপনারা মতুয়াদের ভোট দেননি, ভোট দেননি, কি দেবেন? আইন আমার মুখের মতো আপনি রাজনীতি করছেন, সত্তা রাজনীতি করছেন। আমাদের নিউজ 18 বাংলায় আমি অনুরোধ করব, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। শুভময় মৈত্র, আইন না রাজনীতি বেশি দেখছেন? দেখুন, মূল বিষয়টা হচ্ছে আইন, রাজনীতি, শাসন সবকিছুই ক্ষমতাশালীর হাতে থাকে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যিনি বিরোধী, কাল তিনি ক্ষমতা এলে তিনি নির্ধারণ করবেন যে কে নাগরিক, কে নাগরিক নয়। এবার এই বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কিছু মানুষ আগের নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের ভোটে বিভিন্ন নেতারা নির্বাচিত হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। এইবার এখন যারা সরকারে আছেন তারা মনে করছেন যে নাগরিকত্বের ওপর কিছু নতুন নিয়ম নীতি চালু হলো, অর্থাৎ আগে আপনি যাকে নাগরিক বলছিলেন তিনি নাগরিক থাকলেন কি থাকলেন না, তার চেয়েও বড় প্রশ্ন হলো আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাগরিকত্বের যে সংজ্ঞা
তাকে হয়তো আরো জোরদার করা হবে। এবার রাজনীতির দিক থেকে বিষয়টা কোথায় আসছে? বিষয়টা হচ্ছে অবশ্যই তৃণমূল কংগ্রেস বলবে যে যে মানুষগুলো ভোট দিয়েছিলেন অবশ্যই তারা নাগরিক ছিলেন, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বা কোনো মন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর বিজেপি সরকার যেটা বলতে চাইছে সেটা বলতে চাইছে তাদের নাগরিকত্ব নিয়ে যেটুকু দ্বিধাদ্বন্দ্ব আছে একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে। এইবার আসলে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, ঠিক যেমন গুগল থেকে রুটি ডাউনলোড করা যায় না, ঠিক সেই রকমই কিন্তু নাগরিকত্বের বিতর্ক দিয়ে কিন্তু মানুষের পেট ভরানো যায় না। তবে এই যে নাগরিকত্ব বিতর্ক এবং তাই নিয়ে যে আলোচনা, সেটা কিন্তু সামনের নির্বাচনে বিজলি সড়ক পানি বা রুটি কাপড়া মোকানের রাজনীতিকে কিছুটা পেছিয়ে দেবেই। ইন্দ্রনীল খান, একেবারে বাস্তব কথা যেটা, সেটা রাজনীতিটা বেশি হবে কারণ পশ্চিমবঙ্গে দখল করতে হবে, একটাই লক্ষ্য এখন এই মুহূর্তে বিজেপির। কিন্তু শুভময় মৈত্রের সঙ্গে আপনি একমত হচ্ছেন কিনা? নাগরিকত্ব ইস্যু না রুটি কাপড়া মাকান ইস্যু, উন্নয়ন ইস্যু, স্বাস্থ্যসাথী ইস্যু, এই মুহূর্তে দুয়ারে দুয়ারে সরকার চলছে। দেখুন, পশ্চিমবঙ্গের সামনে ভোট আছে বিধানসভা 2021 সালে, সেটা কোনো একটি ইস্যু নয়। তাতে বিভিন্ন মানুষ, পশ্চিমবঙ্গের 10 কোটি জনসংখ্যার বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিজেপিরও সেই সাংবিধানিক অধিকার আছে বিভিন্ন মানুষের, বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা যারা এসছেন, যে বিভিন্ন মানুষরা আছে, তাদের প্রত্যেকের কথা শোনা এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু মিটিয়ে তোলাটাও একটা বড় দায়িত্ব যে কোনো রাজনৈতিক, যে কোনো একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনের। সেক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেরকমভাবেই বিভিন্ন, সেখানে আপনি দেখবেন যে যেখানে পশ্চিমবঙ্গের জিডিপি এখন ভারতবর্ষের যে অধিকাংশ স্টেট তার থেকে নিচে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছুই বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছেন 4,000 কোটি টাকা কোভিডের খরচ করেছেন, আর সেই দিনই একই দিনে প্রেস কনফারেন্স করে সৌগত রায় বলেছেন 1200 কোটি টাকা কোভিডের জন্য খরচ হয়েছে। সুতরাং তিনি কি বলছেন এবং বাস্তবটা কি সেটা তো আমরা যদি যে কোনো ক্যামেরা নিয়ে যান, বিভিন্ন মানুষের সমস্যা শোনেন, তাহলে তো বুঝতেই পারবেন। আজকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু উন্নয়নে আমরা কি দেখেছি? একটার পর একটা ব্রিজ ভেঙে পড়েছে, নতুন ব্রিজ কিছু আর তৈরিই হচ্ছে না। হয়েছে কি মাঝেরহাট ব্রিজ, এটা গেছিল, যেটা 2 বছর ধরে মানুষকে ভোগান্তি হয়েছে, তার জায়গায় একটা নতুন ব্রিজ, সেটা তো নতুন ব্রিজ না, সেটা আগের ব্রিজের জায়গায়। এরকম করে উনি বলেছেন যে আমি অনেক কিছু করছি। তো উন্নয়নের অবস্থা তো ওইদিকে ভেঙে পড়ে যাচ্ছে, একটার পর একটা। পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়েছে। তো এরকম ভাবে আপনি যদি শুধু উন্নয়নের কথা, না উন্নয়ন বলতে যে উনাদের মানে তৃণমূল কংগ্রেস কিন্তু কথায় কথায় উন্নয়ন মানে, তাদের কিন্তু বক্তব্য উন্নয়ন মানে উন্নয়ন বাহিনী। সেটা আপনারা দেখেছেন পঞ্চায়েত ইলেকশনে উন্নয়নটা কি, উন্নয়নের অর্থটা কি তারা আপনারা রাস্তায় দেখতে পেয়েছেন। এবং তারই কিন্তু মানুষ কিন্তু আজকে তার মানুষ একদম তৈরি আছে সেই উন্নয়নের কিন্তু সংজ্ঞা, সত্যিকারের যে উন্নয়নের সংজ্ঞা, সেটা কিন্তু দেখিয়ে দেবে। ব্রিজগুলোর কথা বললেন, সেগুলো সবই বাম জমানায় শুরু হয়েছিল। পোস্তা বলুন বা এই আমাদের এই বাগুইয়া, এই উল্টোডাঙ্গার কাছে ভেঙে পড়লো, তাহলে মেইনটেনেন্সের দায়িত্ব তো রাজ্যের, সেই দায়িত্বটা তো রাজ্যকে নিতে হবে। দুয়ারে সরকার যাচ্ছে, পাল্টা আপনারা ঠিক তারপরেই আর নয় অন্যায় দ্বিতীয় দফায় শুরু করলেন। বিজেপি আর নয় অন্যায় শুরু করার পর আজকে বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠল। আমরা দেখাবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তৃণমূল বিধায়ক খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এবং সেই চার্জশিটে মুকুল রায়ের নাম রয়েছে। মুকুল রায় এই হেভিওয়েট যে বিজেপি নেতা, সেই বিজেপি নেতার নাম রয়েছে চার্জশিটে। তার বিরুদ্ধে 120B এবং 302 এই ধারায় মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ এই খুনের ঘটনায় ষড়যন্ত্রকারী হিসাবে তাকে দেখানো হয়েছে। খুনের আগে ও পরে আততায়ীদের সাথে তিনি যোগাযোগ করেছিলেন এবং খুনের পরে তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছিলেন। আগ্নেয়াস্ত্র সরবরাহ করা থেকে আরম্ভ করে গোটা ঘটনায় কি প্ল্যান, কার কি ভূমিকা থাকবে, সবটা সম্পর্কে মুকুল রায় অবগত ছিলেন। আমার বিরুদ্ধে 44টা মামলা আছে এবং আমি এর জন্য চিন্তিত নই। আমার আইনের শাসনের ওপর নিশ্চয়ই আস্থা আছে, সব মামলা লড়ে নেব। ভোটে গরম বাংলা ইস্যু অনেক কিছু উঠে আসছে, তার মধ্যে দুয়ারে দুয়ারে সরকারের মোকাবিলায় এবার আর নয় অন্যায় স্লোগানকেই হাতিয়ার করছে বিজেপি। দিকে দিকে চলছে বিজেপি নেতাদের গৃহ সম্পর্ক অভিযান, দেখুন। হাতে আর নয় অন্যায়ের লেখা লিফলেট, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ঝালিয়ে নিচ্ছেন বিজেপি নেতারা। কোথাও প্রথমবারের ভোটারের মন জেতার চেষ্টা, কোথাও প্রচার করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়া।
আবার কোথাও জুট মিলে হিন্দিভাষী শ্রমিক পরিবারের সাথে মধ্যাহ্নভোজ সেরে নেওয়া। উত্তপ্ত দত্তপুকুর, বারাবরী, সিতাই, কামালগাজী, দিনভর চলল বিজেপি নেতাদের বিক্ষোভ। দত্তপুকুরে বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে আর নয় অন্যায় কর্মসূচিতে উত্তেজনা। বিজেপির মিছিলে পুলিশের বাধা, প্রতিবাদে সন্তোষপুর দত্তপুকুর রোডে অবরোধ বিজেপি। দত্তপুকুরে 3-4টা তৃণমূলের ক্রিমিনাল আছে যারা পুলিশের সঙ্গে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, যার তার বাড়ি ভেঙে দিচ্ছে, কারো ঘর লুটপাট করে নিচ্ছে। সোনারপুরে প্রচারাভিযান শুরু করেন বিজেপি নেতা তথাগত রায়। আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার সন্তান। যারা এই অসত্য কথা রটিয়ে বেড়াচ্ছে যে আমরা নাকি বাঙালির পার্টি নই, তারা হয় মূর্খ আর তা নাহলে তারা মিথ্যা প্রচার করছে। হুগলির গরুদলপাড়া জুট মিল লাইনে মিল শ্রমিক কৃষ্ণলাল সাউয়ের বাড়িতে লাঞ্চ সারেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিপুল সংখ্যক হিন্দিভাষী ভোটারের মন জিততে দাওয়ায় বসে চলল অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে প্রচার। রোহিঙ্গারাই কাছে লোক, আর বাংলার মানুষ, বাঙালিরা আজকে দূরের লোক হয়ে গেছে। শ্রমিকদের জন্য যে নতুন আইন তৈরি করা হয়েছে, কৃষকদের জন্য যে নতুন আইন তৈরি করা হয়েছে, বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে। দুজন অর্থমন্ত্রীকে আঞ্চলিক বিধায়ক হিসেবে পেয়েও খর্দার অনুন্নয়ন নিয়ে অভিযোগ তুললেন শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার, অমিত মিত্রর নেতৃত্বে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোথায় পৌঁছেছে আজকে সেটা আমরা মানুষের কাছে জানাতে এসেছি। ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে, রণকৌশলের স্বাদ দিচ্ছে সব রাজনৈতিক দল। আর নয় অন্যায় লিফলেটে দেশ ও রাজ্যে বিজেপির সাফল্যের খতিয়ানে একগুচ্ছ তালিকা তুলে ধরছেন নেতারা। কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উল্লেখও যেমন রয়েছে, আবার করোনা সংকট মোকাবিলায় বা আমপান সংকটকালে রাজ্য সরকারের ব্যর্থতা কিংবা রাজ্য সরকারের রাজনৈতিক অপশাসনেরও উল্লেখ রয়েছে। নিউজ 18 বাংলা। কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাধা দেওয়ার, কোথাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাধা দেওয়ার, আর বারাবণীতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বোমা গুলি ছোড়ার। ঘড়ির কাঁটা তখন সবে 11:30 পার করেছে। এভাবেই আগুন জ্বলল বারাবণীর জাম গ্রামে। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির মিছিল ঘিরে শুরু ধুন্ধুমার। জাস্ট আমরা মিছিল শুরু করেছি বলতে পারি, 1 মিনিট হবে তৃণমূলের গুন্ডা বাহিনী একদম বোম চার্জ, রিভলভার তাক করে গুলি করা, এবং আমাদের বেশ কিছু কাগজ আহত হয়েছেন, 5 জন হসপিটালে ভর্তি আছেন। আমাদের বহু গাড়ি, মোটরসাইকেল গাড়ি ভাঙচুর করেছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলায় তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বোমার ঘায়ে জখম হয়েছেন আরো 4 সমর্থক। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেলে। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে এক বিজেপি কর্মীর চিকিৎসা চলছে। তবে বিজেপির আনা অভিযোগের কোনোটাই মানছে না তৃণমূল কংগ্রেস। যখন দেখবো যে কোনোভাবে একটা ইস্যু পাচ্ছে না, তখন বারাবণীতে নিজেদের মধ্যে কি করে একটা গন্ডগোল লাগিয়ে একটা ইস্যু তৈরি করা যায় তার তারা চেষ্টা করছে। আমরা দাবি করছি যারা বম চালিয়েছে, যারা গুলি চালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে কাস্টডি ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। তৃণমূল যাই বলুন, গোটা হাঙ্গামার জন্য তৃণমূল আর পুলিশের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতারা। এখানে তৃণমূলের গুন্ডারা পুরো বোম নিয়ে পড়ে, গুলি নিয়ে পড়ে তারা আঘাত করেছে। কতজন আপনাদের আহত হয়েছে? 5 থেকে 7 জন গুলি লেগেছে, বোম লেগেছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে বলার পরেও কোনো পদক্ষেপ নেই। ये भी ऐसा कुछ नहीं है, अभी अंडर इन्वेस्टिगेशन है जो भी है, तो सिचुएशन अंडर कंट्रोल है, अभी ऐसा कुछ प्रॉब्लम नहीं है एरिया में। অশান্তি থামাতে বেশ কয়েক ঘন্টা লেগে যায় পুলিশের। থমথমে জামগ্রামের রাস্তা থেকে তাজা বোমা, গুলির খোল উদ্ধার হয়েছে বলে দাবি। অশান্তির পর ঝাঁপ বন্ধ এলাকার অধিকাংশ দোকানপাটে, চলছে পুলিশের নজরদারি। আসানসোল থেকে দীপক শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা। রাহুল চক্রবর্তীর কাছে যাব। বিরোধীরা কোনো কর্মসূচি পালন করতে পারবেন না? যতটুকু জায়গায় হয়েছে সেই জায়গাগুলোতে এরকম হবে কেন? কেন অভিযোগ উঠবে?
অয়ন তুমি এটা বলছো তো অন্যায় হয়েছে তো, মানে এটাও তো অন্যায়, মানে যেগুলো বারাবণীতে দেখছো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অন্যায় করেছে তাই তো? আচ্ছা অয়ন তুমি বলো আমাকে যে কাটমানিতে মূল অভিযুক্ত বলে যারা চিৎকার করতো একসময় দাঁড়িয়ে, যাকে ভাগ মুকুল ভাগ বলেছিল, সেই মুকুল রায়ের তখন যেটা অন্যায় ছিল আজকে সেটা ন্যায় হয়ে গেছে। আজকে শঙ্কুদেব পান্ডা যে ছাত্র ভর্তি নিয়ে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল, অন্যায়ের সবচেয়ে বেশি চিৎকার ছিল, সেই শঙ্কুদেব পান্ডা যে ন্যায় করছে। আজকে সব্যসাচী দত্ত সিন্ডিকেট নিয়ে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অন্যায় ছিল, আজকে তাহলে ন্যায় করছে। যে অভিযোগগুলো উঠলো আজকে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ, আজকে তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ, বোমা গুলির অভিযোগ, অর্জুন সিং এর বিরুদ্ধে বাহুবলীর কথা বলেছিল, বারবার যার বিরুদ্ধে অন্যায় চিৎকার করে গর্জে উঠেছিল এই বিজেপি, তাহলে সে এখন ন্যায় করছে। তার মানে আজকে যা যা তুমি অন্যায় দেখছো আগামী দিনে দাঁড়িয়ে সেগুলো সব ন্যায় পর্যবেসিত হবে। সুতরাং একটা কথাও মনে রেখো না, যা যা অন্যায় বলছো না পালকে প্রত্যেকটা ন্যায় হবে। তার মানে বোমা গুলি তৃণমূল ছুড়েছে, পাল্টা বিজেপি ছুড়বে। আগামী আছে কি বিজেপির কাছে নেই উত্তর। প্রথম কথা হচ্ছে বারাবণীতে এগুলো নিয়ে কোনো ঘটনা ঘটেনি। যদি যাদের কথা বলছো তারা যদি কাঁধে পতাকা নিয়ে অন্যায় করতে যায় তাহলে মানুষ তো কৈলাস বিজয়বর্গীয় আবার 356 কথা তুলেছেন। কৈলাস বিজয়বর্গীয় 356 কথা তুলেছেন। দেখুন দেখুন উচিত কিনা দেখুন একটু কি বলছেন। কৈলাস বিজয়বর্গীয় 356 ধারার দাবি তুলেছেন। কিছু বক্তব্য কুণাল ঘোষ আমার পরিষ্কার কথা, এইগুলো দেখি তো বলছেন। না না একদম পরিষ্কার কথা, এইগুলো সাজানো চিত্রনাট্য যাতে। আচ্ছা একটা জিনিস পরিষ্কার অয়ন, যে সময়টা দুয়ারে দুয়ারে সরকার বলে একটা ম্যাসিভ কর্মসূচি চলছে, তৃণমূলের কর্মীরা বা নেতারা কেন সেটা ডিস্টার্ব করতে যাবেন, কেন, কোন দুঃখে? ফলে এটা গোটাটা আদি বিজেপি বনাম তৎকাল। আর একটা কথা আছে, এই যে রাষ্ট্রপতি শাসন না, নাকে কাঁদতে বারণ করো। কৈলাস বিজয়বর্গীয়কে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দেশে কার সরকার বিজেপির, প্রধানমন্ত্রী কোন দল থেকে বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রী কোন দল থেকে বিজেপি, রাষ্ট্রপতি কোন দল থেকে বিজেপি, রাজ্যপাল কোন দল থেকে বিজেপি। যদি সাহস থাকে, হিম্মত থাকে, ক্ষমতা থাকে, রাষ্ট্রপতি শাসনটা জারি করে দেন। নাটক করছেন কেন? চ্যালেঞ্জ আপনাদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে আসবো আপনাদের কাছে। দেখেন না ভাই, किंतु जिस तरीके से आसनसोल जिले में कोल माफिया, सैंड माफिया, इन लोगों की अराजकता है, गुंडागिर्दी है, और जिनको की भाइकों का संरक्षण है, ये भाइकों के संरक्षण में सारे माफिया बंगाल के अंदर पनप रहे हैं। हिंसा की राजनीति के सरगना यदि कोई है तो भाइको है। पुलिस का राजनीतिकरण तो देखा है, पर यहाँ अपराधीकरण भी हो गया। अपराधियों से भी साठ घाट है पुलिस की। कि हमारे भारतीय जनता पार्टी के राष्ट्रीय पदाधिकारियों को हमने इसकी जानकारी दे दी। हमने राष्ट्रपति शासन की मांग की। রাজ্য রাজনীতি উত্তেজনা চরমে এবং আবারও 356 দাবি কৈলাস বিজয়বর্গীয়র। যদিও তৃণমূলের বক্তব্য নাকে কাঁদতে বারণ করুন কৈলাসকে, সমস্তটাই নাটক। প্রণয় রায় দেখুন, আজকে এই কার্যক্রমের অংশ হিসেবে আমি শ্রীরামপুর সংসদীয় ক্ষেত্রের পিয়ারাপুর পঞ্চায়েতের বড় বেলুর গ্রামে ছিলাম। তো সেখানে এখনো আমফানের টাকা পায়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে, ছবি নিয়ে গেছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অন্যের অ্যাকাউন্টে ঘুরেছে। এখনো অনেক কাঁচা বাড়ি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের পাকা বাড়ি হওয়ার কথা। আসলে জনগণ বলছে দুয়ারে দুয়ারে সরকার না, জমের দুয়ারে সরকার। তার কারণ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আজকে এই কয়েক মাসের পরে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে চলছে ধাপ্পাবাজি দিয়ে তারা তো একটু প্রশ্ন করি, বকেয়া সহ 80,000 কোটি টাকা বকেয়া আছে এখনো। আমি একটা প্রশ্ন করি, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা কি আছে বলে আপনার মনে হয়? প্রণয় রায়, রাষ্ট্রপতি শাসনের কোন যৌক্তিকতা আছে? রাষ্ট্রপতি শাসন কি হলো? এখানে কাঁদছেন কেন? দিল্লিতে গিয়ে বোঝান। যমরাজ হিসেবে পঞ্চায়েত ইলেকশন থেকে 130 জন, এখানে 130 জন বিজেপি কর্মী মারা গেছে। সেটা কি ছেলে খেলা হয়েছে? তাদের পরিবার নেই, সরকার
যদি বিধবা হয়েছে তার ছেলে বাবাকে হারিয়েছে, আট বছরের একটা ছেলেকে তর্পণ করতে হচ্ছে। প্রণয় রায় যৌক্তিকতা আছে কিনা জনের বেশি বিরোধী কণ্ঠ বারবার দাবি দিচ্ছেন। আপনারা সন্ত্রাসকে রুখেছে যখন তার থেকে অধিক সন্ত্রাস এখন আপনারা বিজেপি বলে কিছু ছিল না। প্রণয় রায় 130 জনের বেশি মানুষকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, এমএলএও এখানে সুরক্ষিত নয়। শুভময় মৈত্র, শুভময় মৈত্র, সবাই সুইসাইড করে শুভময় মৈত্রের কাছে যাও প্লিজ। সবাই সুইসাইড করে যাচ্ছে। প্লিজ রাহুলদা প্লিজ, কুণালদা, রাহুলদা প্লিজ, ইন্দ্রনীল, শুভময় মৈত্রের কাছে যাও প্লিজ। লাভ করবে না 56 প্রাণকেই বাহারাতে দেবেন, 56 প্রাণকেই বাহারাতে দেবেন কেন? বাম জমানা যদি 56,000 করে থাকে, আমরা আপনাদের দলনেত্রী নাকি বলেছিলেন যে আমরা বদলা নয় বদল চাই, আর এখন আপনারা বদলা নেবেন তাহলে আর আপনারা শুভময় মৈত্রের কাছে যাবো প্লিজ। না শুভময় মৈত্রের কাছে যাবো। তুমি আমাদের না বুঝিয়ে তোমার দিল্লিকে বোঝাও না। আমি আসছি, ইন্দ্রনীল প্লিজ, ইন্দ্রনীল প্লিজ, প্লিজ কথা বলছি, এটা পশ্চিমবঙ্গের শুভময় মৈত্র, শাসন কেন বিজেপির কেন এখন হাতিয়ার হচ্ছে? আসলে কি যৌক্তিকতা আছে বলে বিজেপি নেতাদেরই মনে হয়, নাকি শুধু আওয়াজ তুলছে? রাষ্ট্রপতি শাসনের যৌক্তিকতা আছে কি নেই তার ব্যাখ্যা অনেক সময় হয়তো খুব শান্তিপূর্ণ জায়গাতেও রাষ্ট্রপতি শাসন জোর করে জারি করা যায়, কোনো একটা ছুতো দেখিয়ে অর্থনীতির বিষয়েও করা যায়, আবার অনেক সময় হয়তো খুব গোলমাল সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন জারি হয় না। এখানে মূল বিষয়টা একেবারে ভোটের নিরিখে যদি আমরা হিসেব করি, তাহলে বিজেপি রাষ্ট্রপতি শাসনের যে কথাটা বলছে সেটা অবশ্যই তাদের রাজনৈতিক প্রচার, প্রধান বিরোধী পক্ষ হিসেবে। কিন্তু সত্যিকারের যদি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে লাগু হয়, যেটা করতে গেলে অবশ্যই সংবাদ মাধ্যমে বলে লাভ নেই, রাজ্যপাল রাষ্ট্রপতি তাদের মাধ্যমে তো হবে এটা, কিন্তু সেটা কিন্তু একবার হয়ে গেলে তার থেকে কিন্তু অনেকটা সুবিধে তৃণমূল কংগ্রেস পেয়ে যেতে পারে, যে তাদের ওপর একটা জোর করে চাপিয়ে রাষ্ট্রপতি শাসন করা হলো এবং মাত্র কয়েকদিন আর নির্বাচনের বাকি। এবং আমার মনে হয় না পশ্চিমবঙ্গের পরিস্থিতি হঠাৎ করে ভীষণ পরিবর্তিত হয়ে গেছে। যেরকমটা চলে আমাদের যে রাজনৈতিক হিংসা যেটুকু চলে তেমনই চলছে। এর মধ্যে আমার মনে হয় বিজেপি রাষ্ট্রপতি শাসনের কথা বললেও তারা আসলে সেটা চাইছে না। তার মানে অনেকেই যেটা বলছেন, বিরোধীরা যেটা বলছেন, এটা আসলে গিমিক বিষয়। রাহুল চক্রবর্তী ছোট সংক্ষেপে যেখানে বড় বড় জনরোষ বা জনমত গড়ে উঠেছে সেখানে দাঁড়িয়ে কোথাও ভারতীয় জনতা দলের ভিজিবিলিটি ছিল না। এখানে একটা মরিচঝাপি হয়েছে, একটা সিঙ্গুর হয়েছে, একটা নন্দীগ্রাম হয়েছে, একটা নেতাই হয়েছে। বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে একটাও কোনো বড় ঘটনা ঘটেনি, যেগুলো ঘটেছে বিক্ষিপ্ত ঘটনা। তার জন্য কোথাও আইন শৃঙ্খলা নষ্ট হয়েছে কথা কেউ বলতে পারবে না। এরা বানিয়ে বলছে গিমিক। 130 জন, আপনি 130 জন পরিবারের কাছে চলে গিয়ে আপনার এই কথাটা বলে আপনি 130 জন, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, এই 130 জনের পরিবারে আপনি ভোট আসতে এখন 130 দিনের বেশি আছে। আপনার এই 130 জন পরিবারে প্রত্যেক দিন মমতা বন্দ্যোপাধ্যায় 130 জন পরিবারে যান, আগামী 130 দিন ধরে 130 তার পরিবারে গিয়ে আপনি তার পরিবারের চোখে চান এখন পর্যন্ত আপনার চান তাদের পরিবারে। কিন্তু তৃণমূলের অন্দরে তৃণমূল দুয়ারে দুয়ারে সরকারে যাচ্ছে, কিন্তু সেই দুয়ারে দুয়ারে সরকার ঘিরে, কুণালদা, সেই দুয়ারে দুয়ারে সরকার যে কর্মসূচি তা ঘিরে গোষ্ঠী দ্বন্দ্ব। আসলে তৃণমূল কংগ্রেসের মধ্যে কি খারাপ পরিবেশ তৈরি হয়েছে? রাজ্য বাদ দিলাম, দেখুন একবার। बड़े शहरों में छोटे छोटे चीज होते हैं सेनोरिटा। একদিকে মন্ত্রী সাধন পান্ডে, অন্যদিকে পুরসভার বড় কোঅর্ডিনেটর অনিন্দ রাউত। 14 নম্বরের পর এবার 13 নম্বর ওয়ার্ডেও সরকারের দুয়ারে কোন্দল। শনিবার সকালে কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডে গিয়ে অনিন্দ রাউতের অনুগামীদের সঙ্গে বচসায় জড়ালেন সাধন পান্ডে। মেজাজ হারালেন মন্ত্রী। কিছুক্ষণের জন্য আমি যা বেরিয়েছিলাম, তারপর তো এই যা এসে শুনলাম, এটা খুব অনভিপ্রেত, এটা হওয়া কোনোভাবেই ঠিক না। উনি রাজ্যের মন্ত্রী, উনি আসতেই পারেন, কিন্তু জানি না কাদের নিয়ে, বাইরের কাদেরকে নিয়ে এসে করতে গিয়ে গন্ডগোলটা করলো, কি করলো আমি জানি না। দিস ইজ ভেরি ব্যাড। দল নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করবে। সাধন পান্ডে যে ঘটনা গতকালকে আপনার ওয়ার্ডে ঘটনা কি একই রকম? সেম সেম, একদম সেম। মন্ত্রীর মনে হয় কোনো কিছু ভুল হচ্ছে, কেউ উল্টো পাল্টা তাকে বুঝাচ্ছে,
যে এইটা মানে আপনি গুরুত্বহীন হয়ে যাচ্ছে, কাউন্সিলররা গুরুত্ব হয়ে যাচ্ছে। সব অভিযোগ অস্বীকার করেছেন সাধন পান্ডে। কোনো লোগো ছাড়া একটি ছেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। আমি বললাম, ভাই তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? আমি নাগরিকদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কথা বলছি। সে বাইরে গিয়ে বলতে লাগলো। আমি তখন হলের মধ্যে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, বিশৃঙ্খলা বাইরে হচ্ছে, আমি তা জানি না। সাধন পান্ডেকে নিয়ে তৃণমূলের মাথা ব্যথা অনেক দিনের। বারবার প্রকাশ্যে কোন্দলে জড়িয়েছেন মন্ত্রী। দলের অন্দরমহলে নিয়ে তাকে সতর্কও করা হয়। তা সত্ত্বেও সাধন পান্ডে নিজেকে সংযত করেছেন এমনটা মনে করছে না তৃণমূল। বড়ে শহরে মে ছোটে ছোটে চিজ হতে হয় সেনোরিটা, সেরকম একটা দুয়ারে সরকার বিরাট বড় কাজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। দুটো একটা জায়গায় টেবিল পাতা, কোথাও কেউ থাকলো কেউ আসলো, এটা হতেই পারে। এটাকে সাধনদাকে বলবো ইগনোর করতে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে কি আছে? মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে স্পষ্ট বলা হচ্ছে অন্য কথা। রাজ্য সরকারের দুয়ারে কর্মসূচিকে কেন্দ্র করেই কোন্দল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মন্ত্রী জানিয়েছেন দুয়ারে কর্মসূচি রাজ্য সরকারের কর্মসূচি। সেই কর্মসূচি পালনে যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মী সমর্থকরা টেবিল বেঞ্চ পেতে বসছেন তা দৃষ্টিকটু। এতে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। তিনি আসলে দলের ভাবমূর্তি রক্ষা করতে চাইছেন। ক্যামেরায় জ্যোতির্ময় ঘোষের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আমি কুণাল ঘোষের কাছে যাব। নিশ্চয়ই এই দুয়ারে দুয়ারে সরকার বিশাল একটা কর্মসূচি, তার মধ্যে দু একটা ঘটনা ঘটছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিব্রত হওয়া কি আরো বড় ধরনের? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, সাধন পান্ডে, শিলভদ্র দত্ত, সবাই। আমি খুব ছোট্ট করে বলি, এক হচ্ছে এই দুয়ারে দুয়ারে সরকারের আমরা দেখেছি কলকাতার দুটো ওয়ার্ডের কিছু ঘটনা এখানে ফুটেজ তুমি দেখালে, তার মানে আমি ঘুরিয়ে ধরে নিই যে 294-এর মধ্যে 293টার এবং এই 294তমটির বাকি সব জায়গা পিসফুল, এইটা প্রমাণিত হলো। কিন্তু পরিবারে ফলে এবার সেই জায়গাটা আলাদা, অর্থাৎ দুয়ারে দুয়ারে সরকার সাধন পান্ডেকে নিয়ে বিব্রত হচ্ছে এই কাজের মধ্যে। এটা ফিরাদ হাকিম যা বলেছেন তারপর কোনো কথা হয় না। এত বড় জায়গায় কর্মযোগ্য হচ্ছে দু একটা কি। আমি একটা কথা বলি, ছোট্ট ঘটনা পার্ক স্ট্রিটে একটা ধর্ষণ ঘটে গেল, সেটাও ছোট্ট ঘটনা। ওনাদের সবই ছোট্ট ঘটনা এবং ওনার দলের একজন মন্ত্রী তাদেরকে ওনারা পাত্তা দিচ্ছেন না, তাদের কথার কোনো মর্যাদা রাখছেন না। সেই জন্যই আজকে শুভেন্দু অধিকারীর ঘটনা শুভেন্দু অধিকারী খালি হয়ে যাচ্ছে, শুভেন্দু মতন ভেঙে পড়ছে। কখনো শিলভদ্র দত্ত, কখনো অতীন ঘোষ, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়, তবে শুভেন্দু অধিকারী নিয়ে যে বিজেপি ব্যাপক উৎসাহ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন বৈঠক বিফল হলো তারপর থেকে দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে সবাই এখন যথেষ্ট উদ্যোগী। দেখুন বিরতিতে যাওয়ার আগে দেখুন, এবং শুভেন্দু যতই লাফান কর্মচারী হয়ে থাকতে নেতা হতে হলে বিজেপিতে আসতে, বিজেপি নেতা তৈরি করে। মুকুল তাকে অল ইন্ডিয়া লিডার করে দিয়েছে, যার কোনোদিন প্রমোশন হয়েছিল না, বাংলায় ছিলেন এখানে। Already he has resigned from his old party, and I think within a day or two, entire dilemma will be over. Do you think that Subhendu Adhikari will join BJP? I expect so. এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে, আদর্শের জন্য লড়বে। বললে হবে না, পান্তা ভাত খাওয়া মানুষ, পান্তা ভাতটা আমরা খাই বাঁকুড়া জেলার ছেলেরা। আরে আমাদের কাজু বাদাম খাওয়া চেহারা নয়। শুভেন্দু গেলে আমার অত্যন্ত দুঃখ লাগবে। গান্ধীবাদ সুভাষবাদকে ছেড়ে দিয়ে যদি গান্ধী হত্যাকারীদের পশ্চিমবঙ্গে আমরা তুলতে যাই, তাহলে তো নীতিভ্রষ্ট হয়ে গেলে আমার সত্যি দলের জনভিত্তি আছে এরকম নেতার সংখ্যা খুবই কম। যাদের জনভিত্তি আছে তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। জনভিত্তি আছে এরকম একজন রাজনৈতিক নেতা যদি দল থেকে চলে যায় তাহলে দলের তো ক্ষতি হবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর এই জননেতাদেরই তো জনগণ মানে, কিন্তু অনেকে মানে না, এটাই দুঃখ। সেই যদি চলে যায় একটা বড় অশূন্যতা তৈরি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারীকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা আমাদের সভাপতি বলে দিয়েছেন, উনি যদি এখানে আসতে চান তাহলে স্বাগত। সমস্যা হয়তো আছে, কিন্তু আমার দৃঢ় ধারণা সেই সমস্যা একটা বড় পরিবারে যেমন আছে থাকে, এটা মিটে যাবে। আমাদের তৃণমূল দলে মমতা ব্যানার্জি শেষ, তৃণমূল দলে আর কোনো চুক্তি নেই, একটাই পঙ্কজ দত্ত খুব সিনিয়র লোক ছিল, আমার দল থেকে চলে গেল, কি লাভ হয়েছে?
एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। बदलती दुनिया के लिए तैयार है सफेद एंटी जर्म पावर, जो आपके कपड़ों से कीटाणु हटाए। बदलती दुनिया तैयार है सफेद। স্ট্রং মানে জানা আছে মাইথন, স্ট্রং মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। তৃণমূল বিধায়ক খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এবং সেই চার্জশিটে মুকুল রায়ের নাম রয়েছে। এই মুকুল রায়, এই হেভিওয়েট যে বিজেপি নেতা, সেই বিজেপি নেতার নাম রয়েছে চার্জশিটে। তার বিরুদ্ধে 120B এবং 302 এই ধারায় মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ এই খুনের ঘটনায় ষড়যন্ত্রকারী হিসাবে তাকে দেখানো হয়েছে। খুনের আগে ও পরে আততায়ীদের সাথে তিনি যোগাযোগ করেছিলেন এবং খুনের পরে তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছিলেন। আগ্নেয়াস্ত্র সরবরাহ করা থেকে আরম্ভ করে গোটা ঘটনায় কি প্ল্যান, কার কি ভূমিকা থাকবে, সবটা সম্পর্কে মুকুল রায় অবগত ছিলেন। আমার বিরুদ্ধে 44টা মামলা আছে এবং আমি এর জন্য চিন্তিত নই। আমার আইনের শাসনের ওপর নিশ্চয়ই আস্থা আছে, সব মামলা লড়ে নেব। প্রতিটা ক্ষেত্রে প্রণয় রায়, মুকুল রায়, অর্জুন সিং, সৌমিত্র খাঁ সবার ক্ষেত্রে তৃণমূলের অভিযোগ দুর্নীতিগ্রস্ত নেতাদের আপনারা নেন আর নেতা করে দেন। না, তার মানে তো হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত নেতারা তৃণমূলে ছিল, তার মানে হচ্ছে এটাই তো আমরা তো সেটাই বলছি, জনগণ বলছে টিএমসি মানে হচ্ছে টাকা মারা কোম্পানি, আর এরা টাকা মারা কোম্পানির কর্মচারী ছিল। তার কারণ এদেরকে 75% তুলে কালীঘাটে পাঠাতে হতো। যেদিন এটা অনুভব করেছে সেদিন সেই কোম্পানিটা ছেড়ে জনগণের সেবা করার জন্য ভারতীয় জনতা কোম্পানির লোকেদের দিয়ে কি আপনারা ভোটে জিতবেন? কর্মচারী হিসেবে ভাবছে আপনারা তাকে নিচ্ছেন, আপনাদের সঙ্গে সঙ্গে পাপ মোচন হয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? এটা কোন বেশ 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 ইন্দ্রনীল, এখানে বলি কুণালদা, এই যে বেসুরো বেশ কিছু নেতার মধ্যে বেসুরো কথা বলবো। আমি দুদিন আগে আমি দেখেছি কৈলাস বিজয়বর্গীয়জির একটা স্টেটমেন্ট দেখেছি তোমাদের এখানেও, যে উনি বলছেন যে শুভেন্দু অধিকারী খুব সম্মান নিয়ে চলেন, উনি তৃণমূলে থাকতে পারবেন না একদম নিশ্চিত। এক মিনিট, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে বলেছেন। এক মিনিট, আমার শুধু একটাই কথা, শুভেন্দু কি করবেন আমি জানি না, সে আমার ভাতৃপ্রতিম, আমার কলকাতার প্রতিবেশী। আমি শুভেন্দুকে নিয়ে, শুভেন্দুর করণীয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু কৈলাস বাবুর পরিপ্রেক্ষিতে বলবো শুভেন্দু অধিকারীকে এই তৃণমূল কংগ্রেস দুটো, এক মিনিট আমাকে শেষ করতে দাও, আমি তোমায় ডিস্টার্ব করিনি, তুমি মাঝখানে বলো না, মাঝখানে শেষ করতে দিন, চেষ্টা করতে। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস দুটো গুরুত্বপূর্ণ দফতর দিয়েছে। শুভেন্দু অধিকারীকে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছে। শুভেন্দু অধিকারীকে শেষ করতে দাও, যে তারপরে HRBC চেয়ারম্যান করেছে, শুভেন্দু কাজ করেছেন। তাহলে আর বিজেপি শুভেন্দুকে কি দিয়েছে? নিজেদের পার্টি অফিসে স্ক্রিন টাঙিয়ে শুভেন্দুর গায়ে কালি লাগিয়ে নারদার টাকা নেওয়ার ছবি দেখিয়ে সিবিআই আর ইডি শুভেন্দুর পেছনে লাগিয়েছে। শুভেন্দুকে ডিসিশন নিতে হবে কোন দল তাকে সম্মান দিয়েছে, যাকে বিজেপি ভিডিও করে দেখিয়েছে, সেই বিজেপি শুভেন্দু অধিকারী নেবে কিনা সেই নিয়ে প্রশ্ন গ্রহণ করেছে। বিজেপি এই রাজনৈতিক চর্চা চলবে এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা এখনো চলবে। কি করবেন শুভেন্দু অধিকারী তার উপরে নির্ভর করছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, শেষ করছি এখানেই। রাজীব বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রীও এবার বেসুরো, শেষ করতে যাব। যারা আমরা রাজনীতিতে আছি, আমরা হয়তো অনেক সময় ভাবি যে রাজনীতিতে বোধহয় ক্ষমতাটাই আমার কাছে সব, অর্থাৎ পাওয়ারটা আমার কাছে সব, অর্থাৎ আমি যদি ক্ষমতা ভোগ করতে পারি তাহলেই বোধহয় আমি রাজনীতিতে সব। এখন এই ধরনের মানুষ প্রচুর পাওয়া যায়, যারা শুধু মনে করছেন যে আমাকে
শুধু রাজনীতিটা করতে হবে ক্ষমতার